আর্থিক অপরাধ আগেও হয়েছে, 15 বছরে এটা রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, একেবারে টেক্সট বুক ক্রনি ক্যাপিটালিজম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জায়গায় আমাদের ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থান করে আজকে একটা নতুন সম্ভাবনার দ্বার তৈরি করেছেন। সেইখানে তারা একটা ডিরেকশন সেট করেছেন যে বাংলাদেশটা বৈষম্য মুক্ত থাকবে। বটম লাইনটা অন্তত এই জায়গা। আমাদের মুক্তিযুদ্ধেরও আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার। এটার ন্যূনতম ভিত্তি যদি বৈষম্যের জায়গাটা ধরি, যে বৈষম্যহীন একটা লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে, সেটার সবচেয়ে বড় জায়গা অর্থনীতি, কোনো সন্দেহ নেই। এবং সেইখানে কিভাবে ওই লক্ষ্যটা আমরা অর্জন করব। প্রথম বিষয়, আর্থিক অপরাধ যেটা হয়েছে সেটার সমাধান করাটা খুব দরকারি। একটা হচ্ছে এক্সাম্পল সেট করার জন্য, যে ভবিষ্যতে এই ধরনের অপরাধে যুক্ত হওয়ার পরিণতিটা যাতে তারা ভালো মতো উপলব্ধি করেন। কিন্তু সেই ক্ষেত্রে আবার একই সাথে খেয়াল রাখা দরকার, কোনো একটা ইনস্টিটিউশন কিংবা অর্গানাইজেশন এবং বিজনেস অর্গানাইজেশন, এটা তো একটা সামাজিক একটা ব্যাপার। এখানে সোশ্যালি প্রোডাকশনটা হয়, সামাজিকভাবে উৎপাদন হয়, বহু মানুষের শ্রম যুক্ত থাকে। প্রতিষ্ঠানের মালিক মানেই তিনি এককভাবে পুরো জিনিসটার মালিক নন। ফলে প্রতিষ্ঠানের মালিক যখন অভিযুক্ত হন, তখন পুরো প্রতিষ্ঠানটাই যদি জ্বালিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, কত হাজার মানুষের চাকরি এবং অনেকগুলো সম্পর্ক একই সাথে ক্ষতিগ্রস্ত হয়। আমরা এখন দেখতে পাচ্ছি বেশ কয়েকটা প্রতিষ্ঠান আক্রান্ত এবং তাদের কর্তা ব্যক্তিরা এইখানে বড় বড় লুণ্ঠনের জন্য সরাসরি অভিযুক্ত। কোনো ব্যাপার নেই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিন আগে বলেছেন সালম কোম্পানি $10 বিলিয়ন সরিয়ে দিয়েছেন। সুতরাং তারা নিশ্চয়ই অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আসতে হবে। কিন্তু আবার এই কোম্পানিগুলোর মধ্যে যে হাজারো মানুষ কাজ করেন, কোম্পানিগুলোর যে একটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে সেটাও বিবেচনার মধ্যে রাখতে হবে। বেক্সিমকো কিভাবে আক্রান্ত হয়েছে আসলে আমরা সেগুলো জানি। দিস আর প্র্যাকটিক্যাল প্রবলেমস। এইটাকে ইমিডিয়েটলি এই সরকারকে রিজলভ করতে হবে যে দুটো সেপারেট কিভাবে করা যায় এবং প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা যায়। গত ক্রনিক ক্যাপিটালিজমের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা। ওইটাই একটা সমাজের বড় অর্থনীতির ভিত্তি হওয়া উচিত এবং আমাদের মতো অর্থনীতি স্পেশালি এটা যদি বিকশিত হতে হয়, ক্ষুদ্র মাঝারি অর্থনীতিকে একটা বড় ভিত্তি আকারে নিতে হবে এবং তাদের যে সাপোর্ট দরকার সেই জায়গাটা সব ধরনের ফ্যাসিলিটেট করতে হবে। অ্যান্ড বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় যে অন্টারপ্রেনার হবেন সেইটার ক্ষেত্রে তাদের দুস্তর বাধা। যত জায়গায় যাবে, মানে বিজনেস ওপেন করতে যত রকম হয়রানি, সেইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গা। ফ্রম স্টার্টিং টু ইভেন ব্যাংক লোন কিংবা অন্য ধরনের সমস্ত মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান, আমলাতন্ত্র, সেই জায়গায় কত বেশি ওয়ান স্টপ সার্ভিসের দিকে যাওয়া যায়, সেইটাই বাংলাদেশের বাকি কাজ বাংলাদেশের ছেলেমেয়েরা করে ফেলতে পারবে যারা এইভাবে একটা অভ্যুত্থান করতে পারে। এর আগে 1971 সালে মুক্তিযুদ্ধ করতে পারে এবং বাংলাদেশের মানুষের দক্ষতা সারা পৃথিবীব্যাপী যেভাবে দেখা যায়, এখানে যদি পরিবেশ সৃষ্টি করা যায় অনুকূল, সেটা ওই জায়গা তৈরি করতে পারবে খুব দ্রুত। আমরা গ্লোবাল সাউথে আরেকটা জিনিস আমি শুধু বলবো, যে কথাটা একটু আগে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলেছেন, মানে একটা দেশের অর্থনৈতিক বিকাশের জন্য তার ফাউন্ডেশন ডেভেলপমেন্ট খুব জরুরি। ফলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর মতো যাকে বলে যে টেম্পোরাল ডেফারমেন্ট ইকোনমিক্সের ভাষায়, যে এখানে বড় আকারে বিনিয়োগ হয়তো আমাকে ইমিডিয়েট বেনিফিট দিবে না, কিন্তু 10 বছরে 20 বছর মেয়াদে সেই বিনিয়োগটা আবার রিটার্ন আকারে আসবে। ফলে সেই ধরনের বিনিয়োগের জায়গায় একদিকে বিনিয়োগের পরিমাণ বাড়ানো দরকার, অন্যদিকে বিনিয়োগের স্বচ্ছতা, দক্ষতা, তার এফিশিয়েন্ট ইউজ, অ্যাপ্লিকেশন, সেইটা খুব জরুরি বিষয়। তো গত অর্থনীতির মূল জিনিসটা হয়েছে বিরাট আকারে প্রবৃদ্ধি দেখানো হয়েছে, কিন্তু প্রবৃদ্ধির কোনো কোয়ালিটি জাজ করা হয়নি। আজকের বাংলাদেশে প্রবৃদ্ধি একটা ইনক্লুসিভ হচ্ছে কিনা এবং সেটার কোয়ালিটি রক্ষিত হচ্ছে কিনা, সেই জায়গায় মানে নীতি নির্ধারিত হবে বলে আমরা আশা করি।